গিটারখানা হাত থেকে ছিনিয়ে নিয়ে দু টুকরো করে ফেলে দিল সৎমা। ছেলেটার চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, বুকের ভেতরটা যন্ত্রণা শেষ হয়ে যাচ্ছে। এই গিটারটা সুগার জীবনের শক্তি বলা চলে। কত কষ্ট করে লুকিয়ে কিনেছিল গিটারটা, অথচ সেই কষ্টের রক্ত ঝরানো টাকা দিয়ে কেনা গিটার আজ মাটিতে পড়ে আছে ভাঙা অবস্থায়। সুগার সৎ মায়ের নাম কি গড়নে ছোটখাটো হলেও কথা ভীষণ তিক্ত। হারাম জাদা, ঘর থেকে টাকা চুরি করে এখন গিটার কিনছস? কত টাকা চুরি করছস শুনি? গোলামের ফুট গোলাম। চোখের পানি মুছতে মুছতে সুগা বলে, আমি টাকা চুরি করি নাই মা। খবরদার, তোর বাজে মুখ দিয়ে আমারে মা ডাকবি না। ওই আমি তোর কোন কালের মা? হ্যাঁ হারামের বাচ্চা, আজ তোর বাপে বাসায় আসুক, কখন লাগামু আইস। কত বড় সাহস, 2 টাকা রোজগারের নাম নাই, অথচ টাকা চুরি করে গিটার কিনে। দামড়া ফোলা জানি কোনখানকার। সুগা ফেল ফেল করে তাকিয়ে থাকে, কারণ তিনি সর্বদাই এমন করেন। আমি চুরি করি নাই মা। চুপ, একটা কথা কবি না, মুখে মুখে তর্ক। আজ তোর কপালে শনি নাই না, আমি এক পাও কোথাও যাবো না। কথাটা বলতে বলতে আশেপাশে তাকালেন তিনি। উঠানের কোণে ঝাঁটা দেখতে পেলেন যিশু। ঝাঁটা তুলে নিয়ে প্রচন্ড মারলেন সুগাকে। ভীষণ ব্যথা লাগার পরেও কোনো প্রতিক্রিয়া করলো না সুগা। সে তো খুব ভালোবাসে মা নামক মানুষটিকে। লোকে বলে সৎ মাকে সৎ সন্তানেরা দু চোখের বিষ মনে করে, অথচ সুগা মনে করে মা তো মমতাময়ী হয়। তার আবার আপন আর পর কিসের, অথচ ওর সাথে ঠিক উল্টোটাই করেন যিশু। বেশ কিছুক্ষণ ঝাঁটার আঘাত করে ক্লান্ত হন তিনি। শরীরের বেশ কিছু জায়গা ঝাঁটার আঘাত লেগে লাল হয়ে আছে, ব্যথায় যেন মাথা ফাঁকা হয়ে যাচ্ছে ওর। পেছনে ঘুরতে দেখলো কয়েকটা বাচ্চা ছেলে ফুলে ছুট লাগালো। সম্ভবত যিশুর কণ্ঠ শুনেই এসেছিল তারা। শুকনো ঢোক গিলে সুগা, অধুরে দেখা যায় বান্ধবীদের সাথে কথা বলতে বলতে তেই আসছে। স্কুলের ব্যাগটা বারবার পড়ে যাচ্ছে কাঁধ থেকে, এক সাইড ছেঁড়া কিনা সেই জন্য। চোখের পানি মুছে দ্রুত লুকিয়ে পড়ে সুগা। এই আয়ু, আজ বিকেলে আমরা তেঁতুলতলা যাব, অনেকগুলো তেঁতুল নিয়ে আসবো নে, কেমন? আচ্ছা ঠিক আছে। আয়ুকে হাত নাড়িয়ে বিদায় জানাইতে উঠানের মেন পকেটে প্রবেশ করে গলা কাঁপিয়ে ডাকে, ভাইয়া ভাইয়া কোথায় তুই? দেখ না আমি কি এনেছি তোর জন্য। মেয়েটা ডাকে সাড়া না দিয়ে পারল না সুগা। ব্যথা দৃষ্টি লুকিয়ে ধীরে পায়ে এগিয়ে এলো। এতক্ষণ গায়ে পাতলা চিকন পিটার গেঞ্জি থাকলেও ও চটজলদি তার উপর চাদর পরে নিল। ঠোঁটটা প্রসারিত করে বলল, কি হয়েছে বনু? আরে ভাইয়া দেখ তোর জন্য কি এনেছি আমি। হাসি খুশি চোখে এসে দাঁড়ালো তেই। মেয়েটার চোখ থেকে যেন খুশির পোয়ারা নেমেছে। চঞ্চল মেয়েটি ভাইয়ের জন্য জীবন উৎসর্গ করতেও দুবার ভাবে না। ব্যাগ থেকে একটা বাঁশি বের করে দিল তেই। হাতে নিয়ে দেখলো সুগা। পছন্দ হয়েছে ভাইয়া? খুব পছন্দ হয়েছে, কিন্তু তুই কেন টাকা খরচ করতে গেলি বনু? আরে শুনো না, স্কুল থেকে আজ অনুদানে টাকা দিয়েছে, সেখান থেকে বাঁশিটা কিনে এনেছি তোমার জন্য। তের মাথায় হাত বুলিয়ে দেয় সুগা। মেয়েটা ভীষণ আদুরে, সর্বদা শুদ্ধ ভাষায় কথা বলে। মুখে দেখলে মনে হয় না গ্রামে বেড়ে উঠেছে। ওদের কথোপকথনের মাঝে রান্নাঘর থেকে ছুটে আস কর্কশ কণ্ঠে বলেন, কোন কুকাম করছো শুনি? ভ্রু কুচ্ছিত করে তাই মেয়েটা অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে চলে। জিনকে কখনোই মায়ের আসনে বসাতে পারেনি। অবশ্য চেষ্টা করেছিল এবার কবে, তবে আচরণের জন্যই হয়তো হয়ে ওঠেনি। চোখ নামিয়ে সুগার সাথে কথায় ব্যস্ত হয়ে পড়েতেই, কথা কস না কেন? হ্যাঁ কোন কুকাম করছস? এখন বাইয়ের কাছে কি ফটর ফটর কোস্তাছ শুনি? তুমি জেনে কি করবে শুনি? তার কুকাম যেন আমার ঘরের দুয়ারে না আসে, নইলে তোর বাপের লোকে কহল লাগামু বইলা গেলাম কিন্তু। তাই বুক উচকিত করে তারপর বলে, যত সব বাজে কথা। এতে করে শরীর রিরি করে ওঠে যিশুর। তিনি অগ্নিকণ্ঠে বলেন, মুখে মুখে কথা কবি না তেই। এই যাও তো, তুমি যাও তো এখান থেকে, তোমার সাথে কি কথা বলে? সবটাই দাঁড়িয়ে দেখছিল সুগা। এখন জবাব না দিলে ঝামেলা আরো বেড়ে যাবে। তাই সুগা বলে, তেই কি হচ্ছেটা কি?
মায়ের সাথে এভাবে কথা বলতে নেই, স্কুলে গিয়ে এটা শিখিসনি তুই? জবাবে হেসে ফেলেতেই এই নারীটিকে মা বলে ডাকার রুচি হয় না আমার। ওই মহিলাকে মা নয়, সৎ মা বল, ধান্দাবাজ মহিলা। তের কথা শুনে জ্বলে ওঠেন যিশু, বিলাপ শুরু করেন তিনি। উঠানের মাটিতে বসে ক্রমাগত চিৎকার করতে থাকেন। এদিকে বিরক্তিতে ভরে ওঠে তের চোখ, আর সুগার চোখে অসহায়তা। ভাইয়ের হাত ধরে টেনে নিয়ে যাইতেই যাওয়ার পূর্বে চেঁচিয়ে বলে, ভাইয়া চলো তো চলো, এইসব ধান্দাবাজ মহিলাদের বিলাপ কখনোই শেষ হবে না। এইসব রং ঢং দেখে অভ্যস্ত আমি, এইসব কোনো কাজেই দেবে না। গ্রামের সবাই জানে কে কেমন। তের কথায় আরো একবার তেলে বেগুনে জ্বলে ওঠেন যিশু, শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। জ্বলন্ত কাঠখড়ি নেয় আগুনের ফুলকি ঝরতে থাকে মুখশ্রী থেকে। উঠানের পাশে থাকা মাটির হাঁড়িটি লাথি মেরে ফেলে দেন। প্রথমবারে হাঁড়িটা না ভাঙলেও আরো জোরে লাথি মারেন তিনি। রাগে যেন ওনার চোখ বেরিয়ে আসার উপক্রম, চোয়াল শক্ত হয়। এই দুই অফয়া ফোলা মাইয়া আমার জীবনটারে আন্ধার বানাই দিছে। আরে এত রাত্রিবেলায় লিসা কোথায় যায়? তাই পড়ছিল। সুগার কথায় পেছনে ফিরে তাকায়। জানালা দিয়ে তাকিয়ে আছে সুগা, তাই আবারও পড়ায় মনোযোগ দেয়। আরে লিসা তো এগিয়ে যাচ্ছে, যেতে দাও তো। কিন্তু এত রাতের বেলায় দেখো না কার সাথে কুকামে যাচ্ছে। তুই জানিস না ভাইয়া কত খারাপ ওই মহিলার মেয়ে। উনি আমাদের মা, আর লিসা আমাদের বোন। সৎ বোন। ফুস করে নিঃশ্বাস ফেলে সুগা। জানালা দিয়ে তাকিয়ে দেখে লিসা নেই। কিছুটা চিন্তিত হয়ে পড়ে সুগা। হাজার হোক বোন তো। এদিকে গলা ফাটিয়ে পড়ছে তেই। পরে একটা জায়গায় এসে থেমে যায়। প্রচন্ড সমস্যা হচ্ছে বুঝতে। সুগার দিকে তাকায়। কি হয়েছে, চুপ হয়ে গেলি কেন বনু? আরে ভাইয়া একটা জিনিস বুঝতে পারছি না। কোনটা? এই দেখো, এই যে এইটা। তেকে বেশ ভালো করে বুঝিয়ে দেয় সুগা। এসএসসি অবধি পড়াশোনা করেছে ছেলেটি, তারপর আর পড়তে দেয়নি যিশু। এ নিয়ে কলহ বেজে গিয়েছিল, তাই সুগা নিজেই বলে ওঠে, মা আমি আর পড়াশোনা করব না। কথাটা শুনে তখন যিশুর মুখে ছিল বিশ্বজয়ী হাসি। সদরে গেছেন কাজের জন্য, ফিরতে কয়েকদিন লাগবে। সে সুযোগই নিচ্ছে যিশু। তবে তেকে কিছুতেই বাগে আনতে পারছে না। চিন্তায় চিন্তায় কপালে ভাঁজ পড়ে যাচ্ছে। তখনই জানালা দিয়ে চোখ যায় বাহিরে, দেখে কারোর সাথে কথা বলছে লিসা। অমনিতেই বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে যিশুর। ঘরময় পায়চারি করতে থাকেন তিনি। কিছুক্ষণ পরে আসে লিসা। যিশুকে দেখে চমকে ওঠে লিসা। আসলে মা। লিসার গলায় থাপ্পড় বসিয়ে দেয় যিশু। কাঁদতে থাকে মেয়েটা। চাপা কণ্ঠে যিশু বলে, মুখ পুরাবি নাকি? গা গতর ঢাইকা যাইতে পারস না? মায়ের কথা শুনে সাহস পায় লিসা। পোলাটা মাতব্বরের পোলা, তাই না? হ মা, ভালো করছস। দুইরারা করে ওই বাড়ির বউ হওয়া সাই সাই। মায়ের কথায় চোখে মুখে সাহস জেগে ওঠে লিসার। হ মা, সেই কারণেই তো ওরে ফটাইছি, কিন্তু ওর মনে খালি কুপ্রস্তাব। কিছু একটা ভাবলেন যিশু। ভেতর থেকে পৌঁছাসিক হাসি নেমে আসে। লিসার অন্তরে এতক্ষণে স্বস্তি মিলে। এদিকে সারা রাত পড়াশোনা চলবে তের। সুগা অবাকই হলো। মেয়েটা পড়াশোনায় এত ভালো যে কি বলবো বুঝে উঠতে পারছি না। চেষ্টার কোনো কমতি নেই যেন। তের জন্য বসে রইল সুগা। ভনুটা এত রাত অবধি পড়বে। মেয়েটার শরীরে শক্তির জন্য ওর দুধ খাওয়া প্রয়োজন ভেবে রান্নাঘরে যেতে যিশু বলে, কই যাস? রান্নাঘরে মা। কেন? তেই তো সারা রাত পড়বে, তাই একটু দুধ নিতে যাইতেছি। হারামজাদা, সব সময় খালি খাওয়ানোর দান্দা করস না, যা দূর হ। কিন্তু মা, বের হ রান্নাঘর থেকে। ভীষণ খারাপ লাগে সুগার। বিক্ষিপ্ত মন নিয়ে রুমের দিকে চলে যায়। লিসার তাচ্ছিল মাখা হাসিটা ওর চোখে এড়ায়নি। সুগার রুমে এসে দেখে তেই নেই। কপালে চিন্তার ভাঁজ পড়ল। কিছু বুঝে ওঠার আগেই যিশুর কণ্ঠ কানে এলো। প্রচন্ড জোরে চেঁচাচ্ছেন তিনি। ছুটে এলো সুগা।
আসলে তেই তখন সবটাই দেখেছিল, ভাইয়ের সাথে যিশুর করা খারাপ ব্যবহার। তাই তে নিজে এসেছে দুধ নিতে, আর তখনই দুধ নেওয়ার পথে বাধা দেন যিশু। গ্লাস কেড়ে নিতে এলে তে ধাক্কা দিয়ে ফেলে দেয় যিশুকে। যিশুও যতটা না ব্যথা পেয়েছেন তার থেকে বেশি অভিনয় করছেন তিনি। তেই এতে বিরক্তই হলো। সুগা যেন হতবুদ্ধি হারিয়ে ফেলেছে। ওনার কোমা মোড়াচ্ছেন লিসা। কি করবে বুঝে উঠতে পারছে না। পাশে থাকা গ্লাস থেকে পানি নিয়ে চোখে দিল। তারপরে শুরু হলো কান্নার অভিনয়। সবটাই দেখলো তেই। ঢং দেখলে গা পিঠে জ্বলে ওঠে আমার। তেই, এইভাবে কথা বলতেছিস কেন ভনু? আমাকে ধমকে লাভ আছে ভাইয়া? তোর চোখে পড়ে না এদের অভিনয়? উত্তর করতে পারলো না সুগা। ঠায় দাঁড়িয়ে রইল সুগা। সবটা চোখে পড়লেও ছেলেটার মনে একটাই কথা, তিনি তো মা। তাই গট গট শব্দ তুলে চলে যায়। সুগা গেল যিশুকে তুলতে। তখনই হাত উঁচিয়ে যিশু বলে, থাক, আর ঢং করা লাগবো না তোর। ভাই বোন দুইটাই আমারে মারার পরিকল্পনা করছস। আজ আসুক তোর বাপে। গোলামের ফুট, তোর বইনের ব্যবস্থা করতে আসি। নবাব জাতির অনেক তেজ। কথাগুলো বলে খুব সহজে মাটি থেকে উঠে চলে গেলেন তিনি। এটা দেখে সুগা যেন আকাশ থেকে পড়ল। আরে, এতক্ষণ তো মাকে দেখে মনে হচ্ছিল যেন কোমর ভেঙে ফেলেছে। কান্না করার সময় এমনই তো বলেছিলেন তিনি, অথচ হ্যাঁ তো সাবলীলভাবে উঠে গেলেন। সুগা মৌনতা রেখে লিসার দিকে তাকায়। নজর পড়তে ভেঙচি কাটে মেয়েটি। সুগা দম ফেলে। অন্তর থেকে প্রশ্ন আসে একটা, এরা কি কখনোই মেনে নেবে না আমাদের দুই ভাই বোনকে? স্কুল থেকে ফেরার পথে রাস্তার মাঝে বাধা হলো জাংকুক। আর চোখে তাকিয়েতেই বলল, সামনে থেকে যান। যামু না, বললাম তো সামনে থেকে যান। তুই এমন করস কেন তেই? কারণ আপনারে দেখলে আমার শরীর জ্বলে। তেই, গলা নামিয়ে কথা বলেন। আমি তোরে ভালোবাসি তেই। বিস্ফোরিত চোখে তে জাংকুকের দিকে তাকালো। জাংকুককে দেখলেই শরীরে ঝাঁকুনি দিয়ে ওঠে তের। তখনই পাশে একদলা থুতু ফেলে তেই বলে, থু, 14 নারীর সঙ্গে মেলামেশা করে যে তার সাথে আমার প্রেম জীবনেও হয় না। সত্যি কইতাছি তেই, আমি তোরে খুব ভালোবাসি। আমার অন্তরটা খুইলা দেখ না তেই। তাচ্ছিল হাসি হাসলো মেয়েটা। জাংকুকের দৃষ্টিতে আকুলতা, তবে সেই গভীর দৃষ্টি থেকে আকৃষ্ট করে না, বরং বুক চিরে বের হয় দীর্ঘশ্বাস। শোন না তেই। কথাটি বলতে গিয়ে মেয়েটির হাত ধরায় খেপে যায় তেই। জাংকুকের কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, আর একবার আমার স্পর্শ করলে তোর গলা থেকে মাথাটা নামাই ফেলবো। তোরে ভালোবাসি রে তেই, সত্যি খুব ভালোবাসি। আমার পথে আসবেন না আর। জাংকুক দাঁড়িয়ে রইল। মেয়েটা ধনুকের ন্যায় বুকে তীর ছুঁড়ে চলে গেল। বিগত 2 বছর ধরে তের পেছনে লেগে আছে জাংকুক, তবে কিছুতেই কিছু হচ্ছে না। উঠানে বসে আচার বানাচ্ছিল জিন। গটগট শব্দ তুলে ঘরে প্রবেশ করলো তেই। মুখ বাঁকিয়ে জিন বলল, বান্দির দেমাক কত দেহ। আরে, ওর হাত বহুত লম্বা, বুঝছো মা? চেয়ারম্যানের ফোলাটা কুত্তার মতো ঘুর ঘুর করে ওর পিছনে, কিন্তু ওই পাত্তাই দেয় না। কেমনে জানলি তুই? আরে ইউনজুন কইলো আমারে, চেয়ারম্যানের ফোলার লগেই তো ওই ঘুর ঘুর করে। কি কস তুই পোড়া কপালি? আমারে পোড়া কপালি বলবা না তো। তাই কি কইতাম, ওই বান্দরনি মাইয়ার পেছনে ঘুরে চেয়ারম্যানের পোলা, আর তুই সামান্য মাতব্বরের পোলারে ফড়াইতে পারস না? দূর, তোমার সাথে কথা কইয়া লাভ নাই কোনো, আমি গেলাম। বিরক্ত নিয়ে চলে গেল লিসা। জিনের চোখ মুখ পাল্টে গেছে কেমন। হিংসেতে যাত অবস্থা। যেন এই মুহূর্তে তের গলা থেকে মাথাটা নামিয়ে দিতে পারলে জিনের শান্তি হতো। দুপুরে ভাত খেতে আসেনি সুগার, সেই কারণে তেও খায়নি। তবে এই নিয়ে আরো কথা শোনালেন জিন। তবে ভদ্র মহিলাকে অবাক করে দিয়ে তে একটি টু শব্দ অব্দি করল না। বকুলতলায় বসে বকুলের মালা বুনছিল তেই। তখনই একটা শীতল হাওয়া এসে গায়ে লাগলো তের। ভয়ঙ্কর দ্রুত গতিতে তাকালো তেই।
দেখে জাঙ্কুক তাকিয়ে আছে ওর দিকে। জাঙ্কুকের হাতে আছে তাল পাতার ডাল, আর সেই ডালের সাহায্যে বাতাস করছিল তেকে। আর এটা দেখে তে চলে যেতে নেয়। তখনই যাস না রে তেই বলেই তের হাতটা ধরে জাঙ্কুক। কথায় কথায় হাত ধরা যেন জাঙ্কুকের অভ্যাস, আর এতে করে তের গা গুলিয়ে আসে। তবে ছেলেটার কথায় এত আকুলতা কেন? তেই জানে জাঙ্কুক বখাটের ছেলে। লোকে বলে চেয়ারম্যানের পোলাটা আস্ত একটা বখাটে, বাপের মান সম্মান সব ডুবাইবো। তেই দাঁড়ালো। সমস্ত কথা ভাবতেই ভেতর থেকে এক ফালি দীর্ঘশ্বাস বের হয় তের। তের দীর্ঘশ্বাস যেন জাঙ্কুকের হৃদয়ে এসে লাগে। প্রচন্ড মায়া নিয়ে বলল, তেই তুই আমার জীবনে আইলে আমি সব ছাইরা দিমু রে। নেশা করা, মাইয়াগো লগে ঘোরা, মারামারি সব ছাইরা দিমু, কসম কইরা বলছি। কথাটা বলার সময় তের বাহু স্পর্শ করে জাঙ্কুক। ছেলেটার বুকে ধাক্কা দিয়ে কটাক্ষ করে তেই বলে, কথায় কথায় গায়ে হাত দিবেন না তো, অসহ্য লাগে আমার, নোংরা মানুষ কোথাকার। আচ্ছা আর দিব না। এখন একটা কথা ক, তুই আমারে বিয়া করবি? না করব না। তেই শোন না। কোনো কথাই শুনলো না তেই। বকুলতলায় জাঙ্কুককে একা রেখেই চলে গেল তেই। শুধু পড়ে রইল বকুল ফুলের অসম্পূর্ণ মালাটা। সেই অসম্পূর্ণ বকুল ফুলের মালা তুলে নিল জাঙ্কুক। বুক পকেটে রেখে চোখ বন্ধ করলো, যেন তের মাথাটা জাঙ্কুকের বুকে জড়িয়ে রেখেছে। চোখ দুটো ছলছল করছে সুগার। ছেলেটার স্বপ্ন গায়ক হওয়া, জীবনের লীলা খেলায় সবকিছু মাটি হয়ে গেল। ভাঙা গিটারটা কোনোভাবেই সারাতে পারলো না। অবস্থাও তেমন না যে আরেকটি গিটার কিনবে। বুকটা হু হু করছে, খুব মনে পড়ছে মমতাময়ী মায়ের কথা। ভাইয়ের চুলে হাত বুলিয়ে দিল তেই। ওই মহিলা ভেঙেছে তাই না ভাইয়া? এগুলো কেমন কথাতেই? আমি বুঝতে পারি না ভাইয়া, কি করে এত সম্মান দিচ্ছ তুমি ওনাকে? ওই মহিলা যখন থেকে আমাদের জীবনে এসেছে তখন থেকে যেন কাটা হয়ে গেছে আমাদের জীবনটা। আবার কেমন মা এনেছে আমাদের জন্য ভাইয়া? মেয়েটার কথায় স্পষ্ট অভিমান ঝরে যাচ্ছে। চোখ দুটো কেমন নিষ্পান, আকুলতা রয়েছে প্রচুর। রাতের আধারে গলিয়ে দেওয়া অশ্রুকণাগুলো দেখতে ইচ্ছে করে ওর। বলতে চায় একটি মায়ের অভাবের কথা। জিন কখনোই মা হতে পারেনি, যা হয়েছে তার শত্রু থেকে কম নয়। এমনটা কি কাম্য ছিল ওদের? সুগার কি হলো জানা নেই, তবে জপাটে ধরলো তেইকে। ঝমঝমে কেঁদে বলল, আমার উপরে ভরসা নেই তোর তেই? আমি না তোকে মায়ের মতো ভালোবাসি? তাহলে তোর অভাব কেন থাকবে বোন? আমার সহ্য হয় না রে ভাইয়া, সহ্য হয় না। আমাদের সাথে কেন এমন হয় বলতো? কোন পাপের জন্য আমাদের মা হারাতে হলো? এর উত্তর জানা নেই সুগার, তবে বলতে ইচ্ছে করছে কিছু অব্যক্ত ব্যথা যা সুগো অনুভব করে প্রতি মুহূর্তে। ভরা পূর্ণিমার রাত্রিতে ঘর থেকে বের হলো সুগা। কলপাড় থেকে উজু করে বেরিয়ে পড়লো কবরস্থানের উদ্দেশ্যে। বহুদিন হলো মাকে দেখতে যাওয়া হয় না। ধীরে পায়ে এগিয়ে যাচ্ছিল ছেলেটা। ঠিক তখনই চায়ের আড্ডাখানা থেকে কিছু শব্দ সুগার কানে এলো। জাঙ্কুক বলছে, এত দেমাক কেন বুঝি না আমি তো সত্যিই ওরে ভালোবাসি। কিন্তু ভালোবাসা তো আই বুঝে না ভাই। এসব থেকে বের হন ভাই, তার থেকে ভালো আমার মতো মজা লন। দেখেন না লিসার লগে তো সেই মজা নিতাছি আমি। ইউনজনের পিঠ চাপড়ে দিল জাঙ্কুক। আর কিছু শুনতে ইচ্ছে করছে না সুগার, তবে মনে মনে স্থির করলো সুগার লিসাকে বুঝাবে। মায়ের কবরে গিয়ে প্রার্থনা করলো। চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। গুমট পরিবেশে একটা শীতল কাঁপানো কণ্ঠের আর্তনাদ কেমন ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করেছে। ঠুকরে কাঁদছে সুগা। কবরের মাটিতে মাথাটা রেখে আকুল ভরা কণ্ঠে বলল, তুমি কোথায় মা? তুমি কোথায়? তোমার ছেলেটা যে বহু রাত্রি ঘুমায় না। আমি না ঘুমালে তো তুমি খুব রাগ করতে। তাহলে এখন রাগ করো না কেন মা? আমি বুঝি পর হয়ে গেছি তোমার? মাটিতেই শুয়ে থাকে সুগা। গাছের আড়াল থেকে এসব দেখছিল তেই। মুখ চেপে ধরে আছে যাতে করে কান্নার শব্দ বাহিরে না যায়। ঠিক তখনই কেউ হেঁচকা টান মেরে ওকে কাছে টেনে নিল। কিছু বলবে তার পূর্বে রুমাল শুকিয়ে দিল
তেইকে। ভোরের আজান পড়তে কবর থেকে উঠে আসলো সুগা। চোখ মুখ লাল বর্ণ হয়ে গেছে, মাটির ছাপ শরীরে লেগে রয়েছে। ধীরে পায়ে বাসায় এলো সুগা। কলপার থেকে পা পরিষ্কার করে নিতে ঘরের পেছন থেকে ফিসফিস শব্দ কানে এলো সুগার। ব্রু কুচকিত করে সেদিকে এগিয়ে গেল সুগা। শরীর ঝাঁকুনি দিয়ে উঠল সুগার। সুগার দ্রুত গিয়ে ইউঞ্জনের কাছ থেকে লিসাকে ছাড়িয়ে নিয়ে বলল, কি করতাছস তুই লিসা? এই অসৎ মনের মানুষের কাছে নিজের বিলাই দিতাছস? মদ্যপান করেছে ইউঞ্জন। কয়েকটা গালি দিল সুগাকে। কোনো কথাই বলল না ছেলেটি। লিসা বোধহয় ভয় পাচ্ছে, তাই লিসা বলল, কাউরে কইস না ভাই। লিসার মুখ থেকে প্রথম ভাই শব্দটি শুনে বুকের ভেতরটা কেমন করে উঠল সুগার। চোখ দুটো ছলছল করছে। এই সামান্য বিষয়ে কেঁদে উঠল ছেলেটি। লিসার কাছে আগানোর চেষ্টা করতে ইউঞ্জনকে বাধা দিল সুগা। ভাগ্যিস ঠিক সময় এসেছিল, না হলে সর্বনাশ তো হয়েই যেত। লিসার বাহুতে স্পর্শ করে সুগা বলল, ভয় পাস না বোন, আমি কাউরে কিছু বলুম না। তুই আর এই ছেলের লগে যাইস না বোন, ওরা অমানুষ। ভদ্র মেয়ের মতো মাথা ঝাঁকালো লিসা। ইউঞ্জন গালি গালাজ করতে করতে চলে গেল সেখান থেকে। সুগা লিসাকে ঘরে নিয়ে গেল, অথচ সুগার ধারণাও নেই ওর নিজের বোনটা কোন বিপদে আছে। তের চোখ থেকে পানির ধারা নেমে যাচ্ছে। হাত পা বেঁধে রেখেছে জাংকুক। প্রচন্ড কষ্ট হচ্ছে ওর। অনাকাঙ্ক্ষিত ভয়গুলো বরাবরই কাছে চলে এসেছে তের। চল নাতেই, আমরা বিয়ে করে নেই। কি রে, কথা কস না কেন? তেই কেবলই মুখ দিয়ে শব্দ করছে। জাংকুক বুঝতে পেরে মুখের বাঁধন খুলে দিল। লম্বা লম্বা শ্বাস নিতে লাগলো তেই। থুতু ছুঁড়ে দিল জাংকুকের মুখে। নয়ন ভরা জল নিয়ে বলল, তুই কি মানুষ? শার্টের কোণে মুখ মুছে নিল জাংকুক। পরে তের হাঁটুতে মাথা ঠেকিয়ে দিল জাংকুক। বুকটা কেমন করে উঠল যেন তের। সরুন আমার কাছ থেকে। সরুন না। কি করবি তুই? সরুন বলছি। শব্দ করে হাসলো জাংকুক। জাংকুক তার পা নিয়ে জাংকুকের কোলে নিয়ে রাখলো। অবাক হলো মেয়েটা। লোকটা কি আসলে সাইকো? দেখুন, আমাকে ছেড়ে দিন। পুরোপুরি সকাল হয়ে গেলে বদনাম রটে যাবে আমার। রটুক বদনাম, তবুও তুই আমার। আপনি কি পাগল জাংকুক ভাই? আমি পাগল, শুধুমাত্র তোর জন্য পাগল। তোকে সত্যি আমি ভালোবাসিতেই। জাংকুকের মুখ থেকে শুদ্ধ ভাষা শুনে অবাকই হলো মেয়েটি। বিস্ময়ে জ্ঞান জ্ঞান হারিয়ে ফেলল। চাপ ও অভিমান নিয়ে জাংকুক বলল, তুই আমারে কেন ভালোবাসিস না? তাই কইছি তো, সব ছাইড়া দিমু আমি। জাংকুকের এমন কথায় যেন মায়া হলো তের। দেখুন, এইভাবে ভালোবাসা হয় না জাংকুক ভাই, এটাকে জোর করা বলে। তবু তুই আমার কাছেই থাকবি তেই, এটা হয় না। আপনি আমাকে ছেড়ে দিন। আমি কোনো বদনাম মাথায় নিতে চাই না জাংকুক ভাই। সংকোচিতহীন আবেদন তের। তের এমন আবেদন মাখার কথায় জাংকুক ভাবে, মেয়েটা সত্যি খুব সাহসী। তের জায়গায় অন্য কেউ হলে তো এতক্ষণে ভয়ে অর্ধমৃত হয়ে যেত। অথচ দেখো কতটা সাবলীল ওর ভাষা। ভেবে ফোঁস করে নিঃশ্বাস ফেললো জাংকুক। খুব যত্ন নিয়ে তের বাঁধন খুলে দিল। লাল হয়ে গেছে ওর হাত। তের হাতে পরপর কয়েকটা চুমু খেলো জাংকুক। নিজের হাত ছাড়িয়ে নিল তেই। এমন অসভ্যতামু আর করবেন না আমার সাথে। আমি কোনো বাজারের বিক্রি করা মেয়ে নই যে যা তা করবেন আমার সাথে আপনি। তেই, একটা কথা শোন না। থেমে গেল তেই। জাংকুকের কাছে এসে বুক পকেট থেকে বেলে ফুলের মালাটা বের করলো, যার এক অংশ এখনো অপূর্ণ। কি বলুন? তোর প্রিয় বকুল ফুল আর আমার প্রিয় বেলি, দুটোর রঙই সাদা। কিন্তু যেদিন তুই আমার ঘরে বউ হয়ে আসবি, সেই দিন আমি সম্পূর্ণ একটা মালা গাঁথমু, আর আমি নিজ হাতে তোরে ফরাই দিমু। কথাগুলো শুনে হুড়মুড় করে চলে গেল তেই। তবে যেতে যেতে তেই নিজে নিজে বলতে থাকে, এখনো পূর্ণ ভোর হয়নি, না জানি কোনো ঝামেলায় পড়তে হয়। এই লোকের সাথে কথা বলার সামান্য ইচ্ছাও আমার নেই।
সুগার প্রতি রেগে আছেন জিন। অবশ্য ওনার রাগ সর্ব মুহূর্তে নাকের ডগায় থাকে। জিন পরপর সুগার বাহুতে থাপ্পড় মেরে বললেন, কে কইছিল ওরে নিয়ে আসতে তোরে? মা, এটা অনুচিত। অনুচিত উচিত আমি বুঝতাম, দিলি তো আমার সোনার ডিম হারা হাঁসটারে তাড়াইয়া। তোর ভইন যে নাগরের লগে নষ্টামি করতেছে, হেইডা তুই দেহস না? কথাটা বুকে এসে লাগলো সুগার। বোনের নামে কটূক্তি সহ্যই হয় না ওর। এমন মিথ্যা কথা কইবা না মা, আমার বোন কেমন আমি হেইডা ভালো কইরাই জানি। বাবা, বইনের কথা কইতে চাপা খুললা গেল ওনার। কই তোর ভই? দেখ তো ঘরে আছে কিনা তোর ভই, নবাব জাদি। ব্রু কুচকিত করে তেকে ডাকলো সুগা, তবে তের কোনো সাড়া পেল না। তের কোনো সাড়া না পেয়ে এবার সত্যি খুব ভয় হচ্ছে সুগার। ছুটে গেল ঘরে। জিনের ঠোঁটের কোণে তাচ্ছিল হাসি। জিন তখন লিসাকে ফিস ফিস করে বলল, খারাপ কথা কও কেন মা? ভালো কথা কনের মুখ রাখছস তুই? বিরক্তিকর শব্দ করলো লিসা। মা, তোমার কথা হইনা তুই উনজুনরে দিয়াই চেয়ারম্যানের পোলারে বুদ্ধি দেওয়াইছি যাতে তেরে তুইলা নিয়ে যায়, আর সেইটাই তো করছে। এখন ইউনজুন কয় ওর কাছে আসতে, তখন আমি কি করুম কও? মুখ ফুড়ি রে, এত কাঁচা কাম করস কেন? হ্যাঁ, যদি ওই তেইরে সত্যি সত্যি বিয়া কইরা নাই ওই চেয়ারম্যানের পোলায়, থামো তো মা তুমি। এত মাইয়া থাকতে ওরে কেন বিয়া করব? হ্যাঁ, তাই সুন্দরী, তবে ওর যে মুখের সাফা, বলদের বাচ্চা, বেড়া মানুষের কাছে সৌন্দর্যই সব। জিন আরো কিছু বলবে তার পূর্বে ঘর থেকে ছুটে এলো সুগা। প্রচন্ড ব্যস্ত দেখাচ্ছে ওকে। চোখ দুটো নিষ্প্রাণ, কেমন ঘোলাটে বর্ণ ধারণ করেছে। ঠিক তখনই বাড়িতে প্রবেশ করলো তেই। হাত দুটো কসলাতে আসছে তেই, তবে উঠানে এতগুলো চোখ ওকে দেখছে সেদিকে খেয়ালই নেই তের। ভয় পেয়ে গেল মেয়েটি। সুগা এগিয়ে গেল, তেকে চড় মেরে দিল। রাগে ফুসফুস করে সুগা বলল, ছি, তুই আমার বোন? ভাইয়া, আমার কথাটা শোন না। কি শোনাবি তুই? কার সাথে নষ্টামি করছস তুই? তের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। অদূরে দাঁড়িয়ে হাসছে জিন আর লিসা। নাকের ফাটা ফুলিয়ে তেই বলল, এর প্রতিশোধ তো আমি নিবই। ওই তুই কারে বোঝাস? হ্যাঁ? জলে উঠে কথাটা বলে জিন। ভাইকে এক পলক দেখে চলে গেল তাই। নিজের প্রতি প্রচন্ড ক্ষোভ হচ্ছে সুগার। দু হাতে মুখ চেপে কান্নায় লুটিয়ে পড়ল সুগা। এই হাত দিয়ে আমি আমার বোনকে আঘাত করেছি, না, এই হাত আমি রাখবই না। নদীর ধারে এসে অনেকটা সময় ব্যয় করলো সুগা। তাই কেমন ধাঁচের মেয়ে তা খুব ভালো করে জানে সুগা। আচ্ছা, সত্যি কি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? তখনই কাঁচা সড়কে মাইক দিয়ে ঘোষণা করা হচ্ছে কিছু। হাত পা ধুয়ে সুগা সেদিকে গেল। চোখ দুটো ছকছক করে উঠল ওর। যাত্রাপালা হবে, আর সেখানে গানের অনুষ্ঠানও রয়েছে। গান করলে টাকা মিলবে। কোনো কিছুই না ভেবে নাম লিখিয়ে দিল সুগা। বাড়িতে ফিরে দেখলো উবু হয়ে শুয়ে আছে তেই। আলগোছে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে সুগা বলল, আমাকে মাফ করে দে বনু। মাফ কেন চাচ্ছিস তুই ভাইয়া? আমি আসলে বুঝতে পারিনি। মলিন হাসলো তেই। প্রচন্ড অভিমান জমেছে। ভাই নামক মানুষটি একবার বোঝার অব্দি চেষ্টা করলো না তাকে। সুগা কাঁদছে। ছেলেটার অগোছালো চুল গুছিয়ে দিতে দিতে তেই বলল, সমস্যা নেই, আমাদের কপালটাই এমন ভাইয়া, সবাই সুযোগ নাই খালি। বুকের ভেতর ধক করে ওঠে সুগার। সুগা ভাবে, তের কিছু হয়নি তো? তেই যেন ভাইয়ের চোখের ভাষা পড়ে আবারও দীর্ঘশ্বাস টেনে সুগাকে বলল, আমার কিছু হয়নি ভাইয়া, আর আমি একদম ঠিক আছি। তবে যে বা যারা আমাকে বদনাম করতে চেয়েছিল তাদেরকে আমি ছাড়বো না ভাইয়া। কারণ ভাইয়া, তুই তো জানিস তোর মতো এত ভালো তো আমি নই। কি হয়েছিল তোর তেই? আমাকে সবটা খুলে বল বোন। মৃদু হাসলো তেই, কারণ তেই তো জানে। আমি তো জানি ভাইয়াকে সবটা জানালে রেগে যাবে ভাই, আর তারপর কলহ বেজে বাজে পরিস্থিতিতে পড়তে হবে আমাদের। আর তাছাড়া চেয়ারম্যানের ছেলের সাথে পেরে ওঠার মতো যুক্তি, তর্ক কিংবা বল কোনোটাই যে নেই আমাদের। এই সমাজে তো কেবল নারীকে দোষারোপ করা হয়, তাই না? এইসব ভেবে কিছুই বলল না তেই সুগাকে।
বেশ অনেকগুলো দিন পেরোনোর পর গ্রামে ফিরল আরেম। রুগ্ন শরীর তার। সড়কের পথে কোনো মতেই হেঁটে আসছেন। ছুটে গেল সুগা, বাবাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে তোমার বাবা? খপ খপ করে কাশতে লাগলো আরেম। সুগা ব্যস্ততা দেখে হাসলেন তিনি। এই প্রিয় সন্তানদের থেকে দূরে যেতে হবে ভাবতেই কেমন লাগে। আরেমকে ধরে ধরে বাড়িতে নিয়ে আসলো সুগা। অসুস্থ লোকটা মাত্র পা রাখতেই তখনই জিন শুরু করলো নানান অভিযোগ। তবে এসব কিছু নতুন নয় আরেমের কাছে। জিনের সম্পর্কে বেশ কিছু ধারণাই রয়েছে আরেমের, যা ভেবে শুধুই একটা দীর্ঘশ্বাস ফেললেন আরেম। বাবাকে পানি এগিয়ে দিল তেই। বাবার বিক্ষিপ্ত মুখ দেখে তেই বলল, এমন হাল কেন হয়েছে তোমার বাবা? আমি ঠিক আছি রে মা। না বাবা, তুমি ঠিক নেই। তোমার চোখ মুখ কেমন লাগছে দেখতে। হ্যালো আর্মি, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। সবসময় তো এমনিতে লাইভ করি, তো আজকে ভাবলাম একটু তোমাদের সামনে আসি। আর হয়তো আমার চ্যানেলের একটা প্রবলেমের কারণে আসলে আমাকে এইভাবে ভিডিও করতে হইতেছে। সো এই জন্য আমি এক্সট্রিমলি সরি। হয়তো সবার কাছে জিনিসটা একটু আনকমফোর্টেবল ফিল হবে, আই নো, বাট একটু ম্যানেজ করে দিলাম। হ্যাঁ, আর হচ্ছে যে স্টোরিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা। আর হ্যাঁ, আজকের পর্বটা কেমন লাগছে অবশ্যই জানাবা। লাইক কমেন্টস করে জানাবা, বেশি বেশি করে লাইক করবা, কমেন্টস করবা। আর আজকের পর্বের প্রায় 12 মিনিটের মতো ওইখানে আমি কিম জিসু নামটা আমি ব্যবহার করছি। সো এইটা আসলে আমি প্রথমে তোমাদেরকে কমেন্টে পোস্ট করে দিয়েছিলাম যে আমি এখানে জিসুকে প্রথমে দিয়েছিলাম, পরে জিনকে দিয়েছি। তো প্রথমে আমি ওই যে 12 মিনিটের যে ভয়েসটা দিয়েছিলাম ওইটা হচ্ছে কিম জিসু নামটা নিয়েই দেওয়া হয়েছে। সো ওইটার আমি কাট করি নাই। তারপরে হচ্ছে এখানে কিছু কিছু অংশ হয়তো ভয়েস যেটা ছিল ওইটা কাট করে জাস্ট লিখে দিয়েছি। সো ওইটা সমস্যা নাই, আমি আবার ওই অংশটুকু শর্টস করে আমার যে আরেকটা চ্যানেল আছে বিটিএস কেপপ ওয়ার্ল্ড, ওইখানে দিয়ে দেব এটা। আর পরবর্তী পর্ব কালকে না হলে পরশু দিন দেবো। মেকিং করে রাখছি, তারপরেও কিছু কাজ আছে, মেকিংয়ের পরেও কিছু কাজ থাকে। তো বেশি কথা বলে ফেলছি। যাই হোক, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।